লাস্ট বছর এসে এটা আমি নিইনি, আমি খুব তার জন্য মানে খুব দুঃখিত ছিলাম যে আমি কেন নিইনি। এই যে ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করলে ওরাও যে ভিতর থেকে স্যালুট করে, এটাই খুব ভালো লাগে। এত সুন্দর কেন আমার দেশ, শান্ত সমৃদ্ধ স্নিগ্ধ। এইটার ভিতরে সুব্রতকে আর অহনাকে সামনে আর্মি হসপিটালে পাঠালাম আমি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। লাদাখে এলে প্যাংগং লেক আসবো না, এটা তো হতে পারে না। আর গতকাল মানে 14ই সেপ্টেম্বর 2025 আমরা পৌঁছে গেছিলাম প্যাংগং লেকে। আজকে সকাল থেকে শুরু হয়েছে ছবি তোলা, ভিডিও তোলার পর্ব। সকালবেলা ঘুম থেকে ঠিক 6টার সময় উঠে দেখি এই গ্রুপের যারা কাপলসরা আছে তারা সব শাড়ি ফাড়ি পরে নতুনত্ব সব জামা কাপড় পরে চলে গেছে প্যাংগং লেকের ধারে ছবি তুলতে। দেখো কাপলরা প্যাংগং লেকের ধারে গিয়ে কী অত্যাচার করেছে আমাদের ক্যামেরাম্যানের উপর। আগামী 30 সেকেন্ড তোমাদের সেই সিনেম্যাটিক্সটা আমি দেখাই। আজকের প্ল্যানিং কি আছে, আজকে আমরা যাব এখান থেকে হানলেতে আজকে স্টে আছে আমাদের। তো আমাদের প্যাংগং থেকে হানলে যেতে অলমোস্ট 4 আওয়ার্স মতন সময় লাগে। দুটো রাস্তা আছে, এক হচ্ছে কাংসাংলা হয়ে, এক হচ্ছে রেজাংলা সাগালা হয়ে। আমরা অবশ্যই রেজাংলা হয়ে যাব, কারণ রেজাংলার ওয়ার মেমোরিয়ালটা খুবই সুন্দর। তবে কালকে থেকে এখনও অবধি প্যাংগং লেকের যে সুন্দর ভিউ আমরা পাচ্ছি সেটা অবর্ণনীয়, ফাটাফাটি লাগছে। রাত্রিবেলা আমরা সবাই মিলে বসে স্টার গেজিং করেছি, তারা দেখেছি আকাশের। আজকে হয়তো আরও ভালো দেখতে পাবো, কারণ হানলে থেকে আরও ভালো স্টার্স দেখা যায়। এখন ঘড়িতে অলমোস্ট 8টা বাজে। আমরা ব্রেকফাস্ট করবো একটু পরেই। দেখতে পাচ্ছ প্যাংগং লেক পিছনেই রয়েছে এবং একটা বিশাল বড় একটা লেক। আমি এর আগেও বহুবার বলেছি যে প্যাংগং লেকের মাত্র 3 ভাগের 1 ভাগ রয়েছে ইন্ডিয়ায়, বাকি 2 ভাগ রয়েছে চীনে। সো এত অল্টিটিউডে এরকম একটা লেক আর এত সুন্দর একটা ভিউ লাদাখে না আসলে কিন্তু দেখা যাবে না। আমি আরও একবার থ্যাঙ্কস বলবো অ্যাডভেঞ্চার ফ্রিককে আমাদের জন্য এত সুন্দর একটা স্টে অ্যারেঞ্জ করার জন্য। তোমরাও যদি বিভিন্ন জায়গায় মানে উত্তর ভারত বলো, উত্তর পূর্ব ভারত বলো, বুকিং করতে চাও, নিজেদের জন্য স্টে অ্যারেঞ্জ করতে চাও, তাহলে ইউ ক্যান অলওয়েজ কল অর কন্ট্যাক্ট অ্যাডভেঞ্চার ফ্রিক। সুপ্রিয় আছে, শঙ্খ আছে, ওদের সাথে যোগাযোগ করতে পারো। ওদের ফোন নাম্বার নিচে দিয়ে দিলাম। আমি কাল থেকে এখনও অবধি লেকের ধারে যাইনি, যাওয়ার ইচ্ছা আছে একটু পরে, দেখা যাক কি হয়। আপাতত বাইকগুলো লেকের ভিউ নিচ্ছে, একটু পরে আমিও যাবো লেকের ভিউ নিতে। একটা যেটা সমস্যা আছে পদ্মা হোমস্টে, সেটা হচ্ছে যে এর কটেজ থেকে ডাইনিংটা একটু দূরে। আর যেহেতু আমরা অনেক হাই অল্টিটিউডে আছি, কটেজ থেকে বারবার খাওয়ার জন্য ডাইনিংয়ে তোমাদের যেতে হচ্ছে। আর তার এটা বেশ কষ্ট হচ্ছে যেতে, সবারই হচ্ছে, কারণ শ্বাস ফুলে যাচ্ছে এবং অক্সিজেনের যেহেতু কম আছে সেহেতু একটু কষ্টও হচ্ছে। এনিওয়েজ এই মুহূর্তে ভিউ এত সুন্দর, মানে আমি আরও একবার বলতে বাধ্য হচ্ছি যে আমি এর আগে আরও 2বার লাদাখ এসেছি, 2বার প্যাংগং এসেছি, কিন্তু এত ভালো ভিউ প্যাংগং লেকের আমি এর আগে দেখিনি। কারণ সব থেকে যে জিনিসটা অ্যাড অন হয়েছে সেটা হচ্ছে পাহাড়ের মাথায় জমে থাকা বরফগুলো, সেটা সব থেকে বেশি ভালো লাগছে। নতুন একটা মানে বৈশিষ্ট্য অ্যাড করছে ভিউর মধ্যে। দেখা যাক আজকে আমরা হানলে যাওয়ার পথে আরও কত সুন্দর সুন্দর ভিউ পাই। তো এবার চলো ডাইনিংয়ে যাই, ডাইনিংয়ে গিয়ে দেখি ব্রেকফাস্টে কী কী দিয়েছে। খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে হামলা হয়ে গেছে, খাবারের হেভি খিদে পেয়েছে সবারই। ভাই পার্টিতে তো পার্টি। ব্রেকফাস্টে কি কি আছে বলে দিই। লুচি আছে, লুচির সঙ্গে আলু সবজি আছে, তার সঙ্গে পোহা আছে। লুচিগুলো সাইজের মোটামুটি আমরা যতদিন ধরে হিমাচল থেকে শুরু করে আমরা যে লেহ লাদাখ ঘুরছি, এটা কমন, পোহাটা কমন, এটা ব্রেডের সাথে অল্টার হচ্ছে। ট্রাভেলে পোহা খাওয়া খুব ভালো। পোহা অনেকক্ষণ একটা লুচি কমে গেল কি করে রে? লুচি চুরি হচ্ছে ভাই, সামনে রাখতে হবে। কি বলছিল বলো ভাই? আমরা যতদিন থেকে শুরু করেছি আমাদের ট্রিপটা, ততদিন থেকে পোহা, লুচি, আলুর তরকারি আর এই লুচির সাথে ব্রেড আর বাটারটা অল্টার হচ্ছে, আর ডিমের অমলেট। পোহাটা খেলে মোটামুটি পেটও হালকা থাকছে, অনেকক্ষণ ভরাও থাকছে। দাদা কিছু বলবে? লুচি চুরি হয়ে যাবে, মন খারাপ। সকালবেলার ব্রেকফাস্টটা ভালো ছিল, কিন্তু
সমস্যা হচ্ছে যে অম্বল হয়ে গেছে, আমার গ্যাস হয়ে গেছে। একটা অম্বল ওষুধ খেলাম, তো শরীরটা খারাপ লাগছে। উফ, লাগেজ একটা বড় ব্যাপার আমাদের যে কোনো রকম বাইক ট্রিপের জন্য। লাগেজ যদি প্রপার প্ল্যানিং না হয় সেক্ষেত্রে সেটা নিয়ে খুব ইস্যু হয়। আর আমি আরও একটা ডিসিশন নিলাম যে পরের বার থেকে ব্যাকআপ ভেহিকেল আমি মাস্ট করে দেবো। লে থেকে ব্যাকআপ ভেহিকেল ছাড়া কোনোভাবেই এই ট্যুর করা যাবে না। প্রত্যেক দিন লাগেজ বাঁধতে, লাগেজ খুলতে 2 ঘন্টা সময় নষ্ট হয় এভরিডে। এখান দিয়ে রাস্তা আছে লেকের ধারে নামার, দেখি নামা যায় কিনা। এইটুকুই নামাবে, এইটুকুই, এখানে গাড়ি বসে যাচ্ছে, ওইটুকুই নামাও। শান্ত, সমৃদ্ধ, স্নিগ্ধ। ওইটা রে, হ্যাঁ ওইটাই, হ্যাঁ হালকা হবে, হালকা হবে। দেখো আমরা তো নিচে নেমেছিলাম, বাট মান ভিলেজে এলে একদম ডেডিকেটেড রাস্তা করা আছে নিচে নামার। এই রাস্তাটা এইখান থেকে, ওই রাস্তাটা, এইখানে লেকটা কত সুন্দর, দেখো কি কালার। উফ, এটা কি ক্যাম্পিং সাইট? এই ভাই, ওটা কি ক্যাম্পিং সাইট? বাঁদিকেটা প্রচুর টেন্ট করা আছে, দেখ ছোট ছোট। হ্যাঁ ক্যাম্পিং সাইট ওগুলো। যখন আমি এই জায়গাগুলো ঘুরতে আসি তখন মাঝে মাঝে মনে হয় কি যে আলাদা হয়ে যায় সবার থেকে। যদিও গ্রুপ আছে, গ্রুপের ছেলেপেলে আছে, তো মাঝে মাঝে মনে হয় কি যে আলাদা থেকে নিজের একাকিত্বটাকে এনজয় করি। যে মানুষ নিজের একাকিত্বকে এনজয় করতে পারে তার আর কিছু লাগে না। আজকে এই এত দূরের একটা জায়গায় ঘুরতে এসেছি এবং এখানে এসে এত আনন্দ হচ্ছে। এত কিছুর মধ্যেও আমি আমার ওয়াইফ, আমার মেয়ে, বাবা মা এদেরকে খুব মিস করি মাঝে মাঝে। আমার মেয়ে আর আমার ওয়াইফ, ওদের ঘোরাই হয় না, ওদেরকে নিয়ে বেরোতেই পারি না। বেরোলেও দূরে দূরে কোথাও যেতে পারি না। আজকে যত বড় বড় ট্যুর, যত কিছু সব আমাকে একাই করতে হয়। কখনো ভাবি যে ওদের যদি নিয়ে আসতে পারতাম কত ভালো হতো, কত কিছু দেখতে পারতো এরা। আমি যখন শিলিগুড়িতে থাকতাম, যখন অ্যাকচুয়ালি দার্জিলিং ঘুরেছি, তখন আমার মেয়ে ছিল বড্ড ছোট। তো ওই সময়টাতে ওর কিছুই, যা যা দেখেছে কিছুই ওর মনে নেই। বাট এখন ওর 10 বছর বয়স হতে চললো, ও সবটাই জানে, সবটাই বুঝতে পারে। কি হয়েছে ওর, কি হয়েছে ভাই? এ অল্টিটিউড কমা, অল্টিটিউড কমা, চল চল এগোই। তোর কি প্রবলেম, কি হচ্ছে? মাথা ব্যথা? এ বিষয় বসিয়ে নিয়ে অল্টিটিউড কমা। আমরা প্রবেশ করছি প্যাংগংয়ের 3য় গ্রাম মেরাকে। প্যাংগংয়ের পাশে এই মুহূর্তে 4টে গ্রাম আছে, স্প্যাংমিক, মান, মেরাক। এদের সবার একে অপরের মধ্যে দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার মতো। সর্বপ্রথম গ্রাম স্প্যাংমিক, আর ফেসিলিটি স্প্যাংমিকে সব থেকে বেশি। সব থেকে দূরের গ্রামটা আমি আর একটু পরে বলবো। মেরাক হলো 3য় গ্রাম। মেরাকের যে স্পেশালিটি সেটা হচ্ছে যে মেরাকে তুমি গ্রিনারি অনেক বেশি দেখতে পাবে। প্যাংমিকে গ্রিনারি একদম নেই, মানে গ্রিনারি কম, বাট মেরাকে দেখবে, দেখো নিজেই দেখো কত গাছ। এই জন্য আমার পার্সোনালি মেরাকটা সব থেকে বেশি ভালো লাগে। এর পরের বার আমি যখন আসবো লাদাখ, আমি মেরাকে থাকবো। স্প্যাংমিক বড্ড বেশি কমার্শিয়াল, মান ঠিকঠাক, বাট মেরাক সব থেকে বেশি সুন্দর। মেরাকের ব্যাপারটা হচ্ছে এখানে হোমস্টেগুলোতে, হ্যাঁ হ্যাঁ, বুকে ব্যথা হচ্ছে, সামনে দেখ কোনো রেস্টুরেন্ট পেলে দাঁড়া, সোজাটায় চ, সোজা সোজা সোজা। এই শোন, দাঁড়া দাঁড়া, এখন নামিস না, শোন কিছুটা নিচে, কিছুটা যেতে পারবি, তাহলে নিচে নেমে যাবি, হাইটটা কমে যাবে। 10-15 মিনিট মতো রাইড করি, হ্যাঁ চল। অল্টিটিউডটা কমাতে হবে, বেচারা শরীর খারাপ বড্ড হচ্ছে। আগের বছরও এখানে এরকম রাস্তা ছিল না, অফরোড ছিল, তখন রাস্তা তৈরি হচ্ছিল। বাট এবছর দেখো রাস্তা বানিয়ে দিয়েছে বাম্পার করে। এবার আমরা পৌঁছালাম প্যাংগংয়ের ধারের 4র্থ গ্রাম খাকটেট, খাকস্টেট এই জায়গাটার নাম, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হয় হচ্ছে খাকসেট। এটা এখনও তৈরি হচ্ছে, এটার মধ্যে এখনো কিছুই নেই। ওই দূরে ভিউ পয়েন্ট আছে, নির্জনে ছবি টবি তুলতে চাইলে ওইখানটা যেতে পারো, ওইখানে নির্জনে একাকিত্বে সব ছবি টবি তুলতে পারবে। প্যাংগংয়ে যদি তুমি দূরাত থাকো তাহলে এক রাত তুমি এই খাকসেটে এসে ছবি টবি তুলে নিয়ে যেতে পারো। প্রি ওয়েডিং করার জন্য এই জায়গাটা ভালো, কারণ স্প্যাংমিক, মান, মেরাকে বড্ড ভিড়, খাকসেট এখন একদম ফাঁকা।
এই জায়গাটা জিওগ্রাফির একটু ভালো করে দেখতে হবে। প্যাংগং লেক টোটালটা ইন্ডিয়া থেকে প্যাংগং লেক আসছে, এবং এসে খুব ভালো করে লক্ষ্য করে দেখো ঠিক ওই জায়গাটা করে প্যাংগং লেক বাঁ দিকে চলে গেল। আমাদের ইন্ডিয়ান পার্ট থেকে প্যাংগং লেক ঠিক ওইখানে চলে গেল চীনের সাইডে। মানে এই পাহাড়টাই হচ্ছে প্যাংগং লেকের শেষ পাহাড়। এইটা একটু দেখে নে ভাই, এই জিনিসটা দেখে নে, একটু একটু কষ্ট করে দেখে নে, দাঁড়া। এই দেখ বাঁ দিক থেকে ইন্ডিয়া, তো ইন্ডিয়া থেকে প্যাংগং লেক আসলো, ওই দেখো ওইখানে বাঙ্কের মধ্যে ঢুকে গেল, দেখলি ঢুকে গেল, ওটা চীনের দিকে চলে গেল। ওখান থেকে এখান থেকে দুটো পাহাড় পরেই চীন। এইটা হচ্ছে প্যাংগং লেকের ইন্ডিয়ার শেষ পার্ট, দ্য লাস্ট ভিউ অফ প্যাংগং লেক। চলে গেল প্যাংগং লেক চীনে, এখান দিয়ে এসে সোজা ঘুরে চীনে চলে গেল। ভাই আরেকটু থাকতে পারতো ইন্ডিয়ায়, মজা আসতো। এনিওয়েজ এবার একটু স্পিড নেবো, কারণ বৈশাখকে একটু জল খাবার খাওয়াতে হবে। আসলে সকালবেলার যে ব্রেকফাস্টটা হয়েছে না, ওটাতে আমাদের সবারই একটুখানি, ম্যাক্সিমাম মানুষের একটুখানি গ্যাস হয়ে গেছে, ফর্ম করে গেছে। এই প্যাংগং লেক পার করার সাথে সাথে এই যে ভ্যালিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যালিটাই তোমরা পৌঁছাবে, এবং এই ভ্যালিটা হলো চুসুল ভ্যালি। এই চুসুল ভ্যালির সব থেকে উঁচু পাহাড়টা হলো ত্রিশূল পাহাড়। ওই যে পাহাড়টা সোজা দেখতে পাচ্ছ কালো রঙের, যার মাথায় এখনো বরফ নেই, ওটা হচ্ছে এখানকার সব থেকে টপ পজিশন। আমাদের ইন্ডিয়ান আর্মির সাথে এই ত্রিশূল পাহাড়কে নিয়েই যুদ্ধ হয়েছিল চাইনিজ আর্মির রেজাংলাতে, এবং সেই জন্যই কিন্তু রেজাংলা এবং চুসুল ভ্যালি ফেমাস। কেন যুদ্ধ হয়েছিল? চাইনিজরা চেয়েছিল ওই পাহাড়ের মাথায় গিয়ে বসতে, যাতে ওরা পুরো ভ্যালিটাতে নজরদারি করতে পারে, ইন্ডিয়ান আর্মি কি করছে না করছে সেগুলো সব দেখতে পারে। কিন্তু ইন্ডিয়ান আর্মি প্রচণ্ড পরাক্রমের সাথে, সাহসিকতার সাথে, আত্মবলিদান দিয়ে এই পুরো ভ্যালিটাকে চাইনিজ আগ্রাসনের থেকে রক্ষা করেছিল। সামনে ওই যে গ্রাম আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা অ্যাকশন ক্যামে, সামনে আছে চুসুল ভিলেজ। ওই চুসুল ভিলেজের মানুষরাও কিন্তু সেই সময় ইন্ডিয়ান আর্মিকে প্রচুর হেল্প করেছিল। বাট এমন একটা সময় যুদ্ধ হয়েছিল যে প্রচণ্ড ঠান্ডা। চাইনিজ আর্মি ভেবেছিল যে ইন্ডিয়ান আর্মি হয়তো পিছনের দিকে পালিয়ে যাবে, কিন্তু ইন্ডিয়ান আর্মি পালায়নি। 113 জন শহীদ হয়েছিল ওই যুদ্ধে, তার মধ্যে একজন মেজরও ছিলেন, যার নাম হয়তো তোমরা শুনে থাকবে, মেজর শয়তান সিং। রেজাংলা ওয়ার মেমোরিয়াল কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বানানো। এই সমস্ত শহীদরা যদি না থাকতো, এই সমস্ত মানুষগুলো যদি আত্মবলিদান না দিত, তাহলে কিন্তু আজকে আমরা এত আনন্দে, এত ভালোভাবে লাদাখ ঘুরতে পারতাম না। কোথাও গিয়ে তাদের আত্মবলিদানের জন্য হলেও আমাদের কিন্তু দেশের প্রতি শ্রদ্ধা দেওয়া উচিত, দেশকে ভালোবাসা উচিত। ইন্ডিয়ান আর্মির উপরে আর কেউ নেই। সামনে গিয়ে রাস্তার দুভাগে ভাগ হবে, একটা চলে যাবে আকসাংলার দিকে, একটা যাবে রেজাংলার দিকে। বাট আমরা দাঁড়াবো, কারণ বৈশাখের শরীরটা ভালো নেই, তোমরা আগেই দেখলে। সামনে থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা, ওই একটা সাদা রঙের গুমটি দেখা যাচ্ছে, ওটাই মোড়, ওখানেই আমরা দাঁড়াবো, ওখানেই সবাই দাঁড়ায়, ওখান থেকে রাস্তা ভাগ হয়। সো চলো ওখানে গিয়ে দেখা হবে আবার। চলো আমরা ওখানটায় দাঁড়াই। ভিতরে চলে যা, ভিতরে কি বস। आप लोग किधर जाएंगे? मनाली। यहाँ से आप सीधा जाइए, सीधा जाके ऐसा एक मोड़ मिलेगा, वहाँ से राइट लेना, आप डायरेक्ट माहे पहुँचेंगे। वो माहे से फिर आपको सोकर लेक होके चुमातांग होके सोकर होके जाना पड़ेगा आपको डेब्रिंग। हाँ, डेब्रिंग से आपको लेफ्ट लेना पड़ेगा, आपको मिलेगा पांग। वही डेब्रिंग से ही आपका लेह मनाली हाईवे शुरू होता है। ठीक है, यहाँ से लगभग आपका 2.5 घंटे से 3 घंटे का राइड है। ठीक है, कहाँ से आए आप लोग? अरे ऑल द बेस्ट बडी। चलो चलो চলো চুসুল থেকে আমরা বেরিয়ে গেলাম। দেখো এই যে রাস্তাটা বাঁদিকে সোজা চলে গেল না, ওটা দিয়েও তোমরা যেতে পারো, বাট এটা অনেক ঘুরানো রাস্তা গ্রামের মধ্যে দিয়ে। বাট এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এটা অনেকটা শর্ট, এটা দিয়ে আমরা সোজা জাংশন পয়েন্টে পৌঁছাবো। ওই জাংশন পয়েন্ট থেকে ডান দিকে গেলে নুমা পৌঁছাবে, বাঁ দিকে গেলে রিজাংলা পৌঁছাবে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি রুটটা আমি। ভাইয়া রিজাংলা, হ্যাঁ শুক্রিয়া। ফাইনালি বন্ধুরা আমরা রিজাংলার রাস্তায় উঠে পড়েছি। সামনে দেখো ইন্ডিয়ান আর্মির ট্রাকস যাচ্ছে। বাহ, এই রাস্তাটা দারুণ বানিয়ে দিয়েছে। আমি যখন এর আগের বার এসেছিলাম তখন এই রাস্তাটা তৈরি হচ্ছিল 2024-এ। এখন ঘড়ির কাঁটায় সময় 1:20, আর বাইরে একদম প্রচণ্ড হিট। এই রিজিয়নটাতে যতক্ষণ আকাশে সূর্য থাকে না ততক্ষণ প্রচণ্ড হিট থাকে, আর প্রচণ্ড ড্রাই ওয়েদার। কত ক্রিম মাখছি, কত ময়েশ্চারাইজার মাখছি, কত জল খাচ্ছি, কিছুতেই কিছু কাজ হচ্ছে না, সব টেনে নিচ্ছে। আমি যতবার লাদাখে এসেছি এর আগে, তার থেকে সব থেকে বেশি আমি এইবার নিজের যত্ন নিয়েছি। তাও এখানে শরীর ঠিক রাখা খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে।
আর একটা সবথেকে বড় সাজেশন যেটা তোমাদেরকে দেবো, এটা গ্যাস ফর্ম করে এমন কিছু এরকম জায়গায় খাওয়া উচিতই না। কারণ সেরকম কিছু খেলেই কী হচ্ছে না, গ্যাস ফর্ম করছে আর মাথায় গ্যাস উঠে গিয়ে সালা শরীর খারাপ হয়ে যাচ্ছে। বৈশাখেরও ঠিক তাই হয়েছে। এই যে রেজাংলা মেমোরিয়াল 10 কিলোমিটার, তো বেশি দূর নয়, জিনিসগুলো খুবই কাছাকাছি। আগের বার রাস্তা খুব খারাপ ছিল বলে 10 কিলোমিটার আমাদের কাছে অনেক যন্ত্রণার মনে হয়েছিল, বাট এবার 10 কিলোমিটারটা কিছু মনেই হবে না। ওই দেখো দুটো পাহাড়ি কিয়াং দাঁড়িয়ে, কে জানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। তো এখন আমি পৌঁছে গেছি রেজাংলা ওয়ার মেমোরিয়াল, আর এখানে সব ডগ ট্যাগস বানানো হচ্ছে। একটা ডগ ট্যাগস বানাতে টোটাল 320 টাকা লাগে। তো আমি নিজের জন্য একটা বানাচ্ছি। উল্টো দিকে এটা হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল, পিছনে ক্যাফে আছে, ক্যাফেটা তোমাদের দেখাই। এই হচ্ছে ক্যাফে, সবাই খাওয়া দাওয়া করছে। সিঙ্গারা, ঘুগনি, গ্যাসের জম সব তো গেছে, মুস্কুরাতে হয়ে খা রা। এই টেবিলে কি হচ্ছে? সিঙ্গারা আর ঘুগনি। কেউ যদি বলে যে গ্যাস হয়েছে, পেটে ব্যথা, আবার মুগ ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, ঠিক আছে। তুমি কি খাচ্ছ? বেশ বেশ। আর ওই টেবিল, আমার শরীর খারাপ লাগছিল না তোর? আচ্ছা, রাজমা চাউলের চেয়ে ভালো। রাজমা চাওয়ালের থেকে ভালো না? ঠিক আছে। তো এই হচ্ছে এখানে খাবার, এইসবই পাওয়া যাবে, সিঙ্গারা, ঘুগনি, এদিকে প্রচুর চিপস আছে, তো আইসক্রিম না সফটি আছে। ভাই কিছু খাবি না? ক্যান্টিন থেকে, সেলফ ক্যান্টিন। আচ্ছা, আমার তো এখন কিছু খেতে ভয় লাগছে, গ্যাসের কিছু। লোমায় গিয়ে খাও। ওই ঠিক আছে। ভাই কি খাবি? ডিসাইড করিনি, ছোলা সমোসা সবাই খাচ্ছে, বাট আমার একটু রিস্ক লাগছে। না আমি খাবো না কিছু এখানে, ছোলা সমোসা মমোসা খাবো না। বাইরে আগে কোথাও খাওয়া যাবে? হ্যাঁ লোমা, লোমায় তো একদম, লোমায় তো দারুণ খাওয়া দাওয়া পাওয়া যায়। লোমায় রেস্টুরেন্টের থেকেও বড় কথা তোর হচ্ছে ইয়ে পেয়ে যাবি, আর্মিদের কোনো রাইস পেয়ে যাবি। আর্মি ক্যান্টিন ছাড়াও তো চাইনিজ রেস্টুরেন্ট পাবে, পেট্রোল পাম্পের ঠিক আটটায়। হ্যাঁ ওটা নিয়মাতে, আমি লোমার কথা বলছি। লোমাতেও আছে রোড সাইড, দুটো তিনটে আছে রেস্টুরেন্ট, খুব একটা ভালো না, বাট আমরা তো যাচ্ছি পেট্রোল ফিল আপ করতে। হ্যাঁ, তো ফিল আপের পরে আমরা ওখানটা খেয়ে নেবো। ঠিক। সেই এ দেখো রেজাংলা লেখা, ডগ ট্যাগ, পিছন দিকে পুরো কি লেখা আছে, নিজের নাম, ইন্ডিয়ান, বি পজিটিভ, 1987 আমার জন্মসাল। এইটা তোমরা নিজেদের ইচ্ছে মতন 4টে লাইন লিখতে পারবে। আর দিস ইজ দ্য মেন থিং, রেজাংলা। এটা এন্টায়ার লাদাখে একমাত্র রেজাংলাতেই পাওয়া যায় ডগ ট্যাগটা। তাও শেষ হয়ে গেছিলো, 4টেই মাত্র পড়েছিল, আমরা 4জন পেয়েছি, আমি, সুপ্রিয়, পুষ্পা আর সৌরভ মণ্ডল। লাস্ট বছর এসে এটা আমি নিয়ে নিই, আমি খুব তার জন্য মানে খুব দুঃখিত ছিলাম যে আমি কেন নিই নি। আমার অনেক অনুশোচনা হয়েছে পরে যে এই জিনিসটা কেন নিলাম না, বাট এইবার এসে ওই জন্য প্রথমেই এই জিনিসটা কিনলাম। 160 টাকা নেয় একটার জামা, 1 পিস 160। রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে লোমা 50 কিলোমিটার, 1 ঘন্টা সময় লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ। রাস্তা খুবই ভালো। রেজাংলা ওয়ার মেমোরিয়াল ক্রস করে এখানে তোমরা একটা খাবার জায়গা পেয়ে যাবে, এর নাম হচ্ছে রেজাংলা রেস্টুরেন্ট। এই পাহাড়টার পিছনেই চীন, এবং পাহাড়ের উপরে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ইন্ডিয়ান বাংকার্সগুলো দেখা যাচ্ছে ছোট ছোট। এই জায়গাটার টপোগ্রাফিটা আলাদাই, মানে এত সুন্দর দেখতে এই জায়গাটা। কিছুটা দূর যাওয়ার পরে একটা লেক পড়বে, লেকটাও খুব সুন্দর, রাস্তার ধার থেকে তোমাদের দেখিয়ে দেবো। পুরো ছবির মতন না জায়গাটা, এখানটায় দাঁড়িয়ে আমাদের লেকের ভিউটা দিয়ে দাঁড়াও, কি সুন্দর লাগছে লেকটা। আমার তো খুব ভালো লাগে এই লেকটা, হেভি না ভাই? ছবি টবি তোল, কি দারুণ সৃষ্টি ভগবানের। হ্যাঁ এরকম থাকো না, এরকম থাকো। ওই উপরের পাহাড় থেকে বরফ গলা জলগুলো নিচে আসছে লেকে, ওই যে ওইখানটা দিয়ে, এদিকটা দিয়েও আসছে, বরফ গলা জলগুলো আসে উপর থেকে। হ্যাঁ স্ট্যাগনেন্ট লেক, কোথাও কোনো যাওয়ার নেই, জল প্রবাহিত হচ্ছে না, এক জায়গায় আছে। এর ধারে ধারে না ওই ভেড়া চড়াতে আসে সব। ওই যে একটা ঘর মতন করা আছে, দেখেছিস? ইন্ডিয়ান আর্মির গাড়ি আসছে ভাই, গজব।
এই যে ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করলে ওরাও যে ভিতর থেকে স্যালুট করে, এটাই খুব ভালো লাগে। সম্মান দাও, সম্মান পাবে। পাহাড়ি ঘোড়া এরা খুব জোরে দৌড়াতে পারে আর খুব ভীতু প্রজাতির প্রাণী হয়। এটা সাধারণত টিমে থাকে, ও একা কেন? ডান দিকের রাস্তায় দেখো ইট দিয়ে মার্কিং করা আছে, ওটাই হচ্ছে আগের রোড। এখানকার যে আর্মির যখন ড্রিলস গুলো হয় তখন ওরা এই রোডগুলো ইউজ করে। ওই পাশেও আছে, এই পাশেও আছে। প্যাংগং থেকে রেজাংলা হয়ে হানলে যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তায় একটাই পাস পড়বে যেটায় তুমি যেতে পারবে। রেজাংলা পাস আমাদের জন্য অ্যালাউড নয়, এই পাসটা আমাদের জন্য অ্যালাউড। এই পাসটা হলো সাগালা বা সাগা পাস। সি ওয়েলকাম টু সাগালা। অল্টিটিউড 15,260 ফিট। এই রাস্তা দিয়ে ওই উপরে তুমি চলে যেতে পারো, ওখানে যাওয়ার পর্যন্ত রাস্তা আছে। ওখানে গেলে তোমরা ক্যাফে পাবে, অনেক কিছু পাওয়া যায়। বাট আমি উপরে যাব না। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এরিয়ায় ভেড়া চড়াতে প্রচুর লোকজন আছে। দেখো কত ভেড়ার পাল নিয়ে চড়াতে এসছে, দেখো ভেড়া আছে, ছাগল আছে। উফ, সামনের ভিউটা, হায় হায় হায়, ক্যা বাত হ্যায়। একটা গ্রামে ঢুকলাম। এই গ্রামটার নাম আমি এখনো পর্যন্ত কোথাও লেখা পাইনি, বাট মানে খুবই কম লোকজন আছে এই গ্রামটাতে। দেখো এটা হচ্ছে ইস্টার্ন লাদাখ, ঠিক আছে? আর ইস্টার্ন লাদাখের এই এরিয়াটা ভালো করে দেখলে তুমি দেখবে এখানকার যে পুরনো বাড়িগুলো সেগুলো সব মাটি আর পাথর দিয়ে তৈরি। এই গ্রামটার নাম হচ্ছে সাগা। ওই সাগা লা ছিল আগে, মানে सागा पास, एक ग्राम सागा ग्राम। सर एंट्री करवाना है? नहीं, हम लोग बहुत बाइक से हैं सर, लेकिन सभी 1 बाय 1 आएगा। नहीं, थोड़ा रेजांगला में सब शो देख रहे थे तो आगे पीछे हो गए थे। अभी हम 3 बाइकर साथ में हैं। नहीं, 11 बाइक्स होंगे टोटल और एक 4 व्हीलर होगा, तो 3 का आप यहीं पे कर लो। সো ভাই লাদাখে কিন্তু পারমিট মাস্ট হয়ে গেছে এখন। আর পারমিট চেক হচ্ছে বেশ কয়েকটা জায়গায়। প্রথমে তো লাদাখ ঢোকার আগে লামায়ুরুতে পারমিট চেক হলো, তারপরে রেজাংলাতে পারমিট চেক হলো, এখন সাগা ক্রস করার সময় পারমিট চেক হলো। ভাই সামনের পাহাড়টা জাস্ট আলাদাই, দুংটি নর্থ। এদিক দিয়েও যাওয়া যায়, বাট অনেকটা ডেমচক চলে যাবে ডাইরেক্ট, দুংটি ঘুরে তারপরে আসবে। সো বাঁদিকে যাওয়া যাবে না, ব্রিজ ভাঙা আছে। ডান দিকে হানলে লোমা নিউমালে আরেকটা সুন্দর লেক। Just look at this beauty, wonderful, amazing লাগছে ভাই। আমি তোমাকে বলেছিলাম না এই রুটটা সব থেকে সুন্দর। লোমা ক্রস করার পর আরো সুন্দর। কত রকমের কালার আছে বল দেখি, শুধু সবুজই আছে 5 রকমের। ভালো করে দেখ, একটা পাহাড়ের উপর একটা হালকা সবুজ আছে, দেখ। এই টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডে এর থেকে ভালো ভিউ আর কি হতে পারে? পৃথিবীতে এত ভালো ভিউ হয়, শুধু দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে। লোমা চলে এসছি আমরা, ওই সামনে যে বড় পাহাড়টা ওর নিচেই ওটাই হচ্ছে লোমা। এখন আমরা হানলের দিকে যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি নিয়মার দিকে। কেন? কারণ নিয়মা থেকে আমাদের তেল ভরতে হবে। হানলে থেকে নিয়মা দূরত্ব অলমোস্ট 15 কিলোমিটার। তো আমরা 15 কিলোমিটার ব্যাক যাব, তেল ভরবো, তারপরে আবার 15 কিলোমিটার ফেরত আসবো। তো 1 ঘন্টা সময় আমার এখানে যাবে। তো এখানে আমি স্পিড নেব, কারণ আমি যতটা কম সময় সম্ভব ততটা কম সময় এখানে আমাকে পাস করতে হবে। হানলে রুটের ভিউ ভাই আরও সুন্দর, আমি হানলে রুটের ভিউ মিস করতে চাই না। আমি এখন ভাগাবো ভাই। কালকে আমরা হানলে থেকে লে ফিরবো, তখন এই রাস্তা দিয়ে ফিরবো। বাট যেটা আমার মনে হয় তখন আমরা লাইট পাবো না, তাই আজকেই ভিউ দেখে নাও, কালকে কিন্তু এই ভিউ দেখতে পাবে না। নিয়মা পৌঁছে গেছি, তেল ভরবো। পেট্রোল পাম্প এই যে ইন্ডিয়ান অয়েল। অটো কাট, আলোটা পুরো জলের উপরে এসে পড়েছে আর কি সুন্দর লাগছে। এত সুন্দর কেন আমার দেশ? গ্রেট ভাই, জাস্ট অসাম। কি হলো? গির গে ভাই, লেগেছে? বসো, বসে হাঁটু টান করতে পারবো না? দেখো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটার ভিতরে ওইটার ভিতরে পড়েছে, ওরা গাড়ি তুলেছে, ওর পায়ে লেগেছে বলছে না।
গাড়ি ঠিক আছে? খুব লেগেছে নাকি দুজনেরই? তুমি ওঠো না, উঠে দাঁড়াও না আগে, দেখো না, তুমি বুঝতে পারবে। গাড়ি এখন চলে এসছে, এখন গাড়ির অভাব নেই। গর্তে পড়ে গেছে। হঠাৎ করে সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গেল। সুব্রতকে আর অহনাকে সামনে আর্মি হসপিটালে পাঠালাম আমি। আমাদের সৌরভ বিশ্বাস আর সৌরভ মণ্ডল দুজনকে নিয়ে গেছে। এবার আমিও যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কী অবস্থা হয়, কি বলে। এই যে সামনে আর্মি হসপিটাল আছে, ওখানেই ওদেরকে পাঠিয়েছি। আমরা এখন মুধে আর্মি ক্যাম্পে আছি। কিচ্ছু দেখাতে পারবো না, জাস্ট ডিটেলসের ঘটনাটা বলি যে এখন আপাতত যে এমআই রুম আছে, মেডিকেল রুম আর্মিদের, ওখানে ডাক্তারবাবুকে মনে হয় ওয়াইফকে নিয়ে যাওয়া হয়েছে। মনে হচ্ছে সুব্রতর মেটাটার্সাল ভেঙেছে ডান পায়ে, না রে? হ্যাঁ, ডান পায়ের মেটাটার্সালটা ফেটে গেছে। আজকে হয়তো ওকে হসপিটালেই থাকতে হবে। আর অহনার পা আগে থেকে ভাঙা ছিল, দেখা যাক কি হয়। আমরা সবাই বাইরে ওয়েট করছি। খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। যতদূর পারবো পাশে থাকবো, দেখি কি করা যায়। এখন সব জানাবো তোমাদের, তোমরাও পাশে থাকো, প্রে করো আমাদের জন্য যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। দেখছি আর্মি হসপিটাল থেকে ডাক্তারবাবুর আর অহনার দুজনেরই এক্সরে করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে অহনার ডান পায়ে যেখানে আগেই ভাঙা ছিল সেটা আবার ফ্র্যাকচার হয়েছে। ডাক্তারবাবু শুধু ফুলেছে, কোনো ফ্র্যাকচার হয়নি। তো এখন ডাক্তারবাবুকে নিয়ে আসছে বিশ্বয়ন আর সৌরভ বিশ্বাস, মানে হন্ডা এসপি, ও অহনাকে নিয়ে যাচ্ছে। অহনার পায়ে প্লাস্টার করে দিয়েছে। আমরা এখন হানলের দিকে যাচ্ছি। ডাক্তারবাবু যে গাড়িটা, সেটা ওই আমাদের মুদে আর্মির ক্যান্টনমেন্টেই রেখে দেওয়া হয়েছে, ওটার কালকে ব্যবস্থা করা হবে। আর্মি ভাই যেভাবে সাপোর্ট করলো, হ্যাটস অফ, থ্যাংক ইউ সো মাচ। আর্মির সাপোর্ট ছাড়া হয়তো আমরা এগোতেই পারতাম না। এখন বাজে প্রায় 7:20, তো রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন তাই সবাই একসাথে থেকে আমরা হানলের দিকে এগোচ্ছি। মোটামুটি আমরা চারটে করে বাইক আলাদা আলাদা হয়ে গেছে। আমরা দিকে 4 জন আছি, পিছনে আরও 4 জন আছে। আজিজ পৌঁছে গেছে হানলেতে। এখন এই হচ্ছে সিচুয়েশন। হানলে মুড থেকে প্রায় 52 কিলোমিটার দূরে। দেখা যাক কতক্ষণ কি সময় লাগে। তো আমি এখন সবার পিছনে আছি আর আসাদুরকে সবার আগে দিয়েছি। আসলে আমরা ভেবেছিলাম যে নিয়মাতে ডাক্তারবাবুকে আর ওয়াইফকে রাখবো, কিন্তু ওরা দুজনেই ইনজিওর, নড়াচড়া করতে পারছে না। গ্রুপের সাথে থাকলে ওদের সুবিধা হবে, ওই জন্য ডাক্তারবাবুও রাজি হচ্ছে না, বলছে আমি যাব হানলে। তো সেভাবে হানলেতে ওই জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাইকে বসিয়ে। সাথে পৌঁছালাম হানলেতে। তো রাতের আর কিছু দেখাবো না, অনেক ঘটনাবহুল একটা দিন কাটলো। পার্কিং এর প্রচুর জায়গা, ওখানে বাইক পার্ক করা, এখানে বাইক পার্ক করা, এখানে বাইক পার্ক করা। এই হচ্ছে হোমস্টে। প্রবলেম একটাই, জুতো খুলে ঢুকতে হবে। দেখি পরে কি হয় না হয়, জানাচ্ছি।